মাওয়াজ ক্রনিকল থেকে আমি সাথে আছি মাওয়া। আমার আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস মেঘ বলেছে যাবো যাবো। একদল হাঁসের সঙ্গে সে হাঁটছে। তার মানেটা কি? সে হাঁসদের সঙ্গে হাঁটবে কেন? সে তো হাঁস না, সে মানুষ। তার নাম হাসানুর রহমান, বয়স ২৮, মোটামুটি সুদর্শন। লাল রঙের শার্ট পরলে তাকে খুব মানায়। সে কেন হাঁসেদের সঙ্গে ঘুরছে? হাঁসের দল জলা জায়গায় নেমে পড়ল। সেও তাদের সঙ্গে নামল। হাঁসটা শামুক গুগলি জাতীয় খাবার খাচ্ছে। সেও খাচ্ছে, কপ কপ করে খাচ্ছে। ঝিনুকের খোল খুলতে তার কষ্ট হচ্ছে। একটা হাঁস তাকে সাহায্য করতে এগিয়ে এলো। হাঁসটার চোখ মানুষের চোখের মতো বড় বড়, কাজল পরানো। হচ্ছেটা কি? এটা কি কোনো দুঃস্বপ্ন? দুঃস্বপ্ন তো বটেই। হাসান প্রাণপণ চেষ্টা করতে লাগলো দুঃস্বপ্নটা থেকে জাগতে। হাঁস না, তাকে স্বাভাবিক মানুষ হতে হবে। শামুক খেতে তার অসহ্য লাগছে। দুঃস্বপ্নটা কাটছে না, বরং আরো গাঢ় হচ্ছে। জলা জায়গাটা এখন নদীর মতো হয়ে গেছে। নদীতে প্রবল স্রোত। সে স্রোতের টানে ভেসে যাচ্ছে না, স্থির হয়ে ভাসছে। যদিও সে সাঁতার জানে না। ব্যাপারটা তাহলে স্বপ্ন। স্বপ্নেই মানুষ আকাশে উঠতে পারে, প্রবল স্রোতেও স্থির হয়ে ভাসতে পারে। আহ, এই দুঃস্বপ্নের ঘুম ভাঙে না কেন? হাসান পাশ ফিরল। পাশ ফিরতেই সিগারেট লাইটারের খোঁচা লাগলো পিঠে। সে চোখ মেলল। ভাগ্যিস পাশ ফিরেছিল। পাশ ফেরার কারণে ঘুম ভাঙল। স্বপ্নের কর্মকাণ্ডের উপর মানুষের নিয়ন্ত্রণ থাকে না। স্বপ্ন নিয়ে রাগ করারও কোনো মানে হয় না। কিন্তু হাসানের রাগ লাগছে। এমন উদ্ভট স্বপ্ন সে কেন দেখবে? তার জীবনে উদ্ভট ব্যাপার অবশ্য মাঝে মধ্যেই ঘটে। ঢাকা শহরে নিশ্চয়ই ঠেলাগাড়ির নিচে কেউ পড়েনি। সে পড়েছে। মালিবাগ রেল ক্রসিংয়ের কাছে হঠাৎ হুড়মুড় করে একটা ঠেলাগাড়ি তার পায়ে উঠে গেল। একসময় সে বিস্মিত হয়ে দেখে ঠেলাগাড়ির দুই চাকার মাঝখানে সে প্রায় গিট্টু পাকিয়ে পড়ে আছে। চারপাশে প্রচণ্ড ভিড়। ট্রাফিক জ্যাম লেগে গেছে। পুলিশের সার্জেন্ট বাঁশি বাজাচ্ছে। ঠেলাগাড়ির নিচ থেকে তাকে বের করা মোটেই সহজ হয়নি। গাড়ি বোঝায় লোহার রড। সব রড নামিয়ে লোকজন ধরাধরি করে ঠেলাগাড়ি উঁচু করল। তারপরও সে বেরোতে পারল না, কারণ তার বাঁ পা ভেঙে গেছে। তাকে পুরো ১ মাস পায়ে প্লাস্টার বেঁধে শুয়ে থাকতে হলো। তার এমএ পরীক্ষা দেয়া হলো না। সেই পরীক্ষা এখনো দেয়া হয়নি। আবার কখনো দেয়া হবে সেই সম্ভাবনাও ক্ষীণ। হাসান বিছানায় উঠে বসল। তার ইচ্ছে করছে আগুন গরম ১ কাপ চা খেতে। সবার বাড়িতে যদি খানিকটা হোটেল ভাব থাকতো তাহলে ভালো হতো। খাটের পাশে টেলিফোন। টেলিফোন তুলে গম্ভীর গলায় বলা, হ্যালো, রুম সার্ভিস, ১ কাপ আগুন গরম চা। এ বাড়িতে সকালবেলা ১ কাপ চা পাবার কোনো সম্ভাবনা নেই। নাস্তা খাওয়া শেষ হবার পর সবার জন্য যখন গণ চা হবে তখনই পাওয়া যাবে, তার আগে না। রান্নাঘরে ২ বার্নারের একটা গ্যাসের চুলা। সকালবেলা গ্যাসের চাপ কমে যায়। একটা চুলা অনেক কষ্টে ধিকি ধিকি করে জ্বলে। সেই চুলায় নাস্তা তৈরি হয়, রুটি ভাজি কিংবা রুটি হালুয়া। হাসানের বড় ভাই তারেক ভাত খেয়ে অফিসে যান। তার জন্যে ভাত রান্না হয়। তারেকের ২ পুত্রের স্কুলের টিফিন বানানো হয়। চুলা কখনো খালি থাকে না। এমন পরিস্থিতিতে সকালে বেডটি চাওয়া শাস্তিযোগ্য অপরাধ হবার কথা। কোনো একটা ব্যাপার মাথার ভিতরে ঢুকে গেলে সেটা আর বেরোতে চায় না। গ্রামোফোনের কাটা রেকর্ডের মতো বাজতেই থাকে। ১ কাপ আগুন গরম চা, এই বাক্য হাসানের মাথায় ঘুরপাক খেতে থাকল। হাসান বিছানা থেকে নামল। বাসার সামনের রাস্তা পার হলেই ইস্কান্দার মিয়ার চায়ের দোকান। ১ কাপ চা চট করে খেয়ে আসা যায়। সকালবেলার বিরক্তিকর কর্মকাণ্ড, যেমন দাঁত ব্রাশ, দাড়ি কামানো, আপাতত স্থগিত থাকুক। হাসান লুঙ্গি বদলে প্যান্ট পরল। লুঙ্গি পরে বাসা থেকে বের হওয়া যাবে না। রিনা ভাবি এক গাদা কথা শুনিয়ে দেবে। রিনা ভাবির প্রেস্টিজ জ্ঞান খুব বেশি। বারান্দায় বের হতেই হাসান রিনার মুখোমুখি হয়ে গেল। রিনার হাতে লাল রঙের প্লাস্টিকের বালতি। বালতি ভর্তি কাপড়। এই কাপড়ে সে নিজ হাতে সাবান মাখিয়ে কলতলায় রেখে আসবে। কাজের মানুষের হাতে সাবান ছেড়ে দিলে ২ দিনে একটা করে সাবান লাগবে। রিনা শান্ত গলায় বলল, হাসান, তুমি আজ অবশ্যই তোমার কোটিপতি বন্ধু রহমানদের বাড়িতে যাবে। তার দাদি খুব অসুস্থ। তিনি তোমাকে দেখতে চান। আচ্ছা। আচ্ছা না, অবশ্যই যাবে। রহমান কাল সন্ধ্যাবেলা এসে বলে গেছে।
তোমাকে বলতে ভুলে গেছি, রহমানের দাদির ব্যাপারটা কি? উনি প্রায়ই তোমাকে দেখতে চান কেন? জানি না ভাবি। তোমার বন্ধু আজ যে গাড়ি নিয়ে এসেছিল, সেই গাড়ি গলি দিয়ে ঢোকে না, গলির মোড়ে রেখে আসতে হয়েছিল। হাসান হাসল, কিছু বলল না। রিনা কলতলার দিকে রওনা হতে গিয়েও হলো না। হাসি মুখে বলল, আমি নতুন একটা শাড়ি পরেছি, তুমি তো কিছু বললে না। নতুন শাড়ি? হ্যাঁ, ছেলেদের নতুন শার্ট প্যান্ট আর মেয়েদের নতুন শাড়ি আলাদা ব্যাপার। মেয়েদের নতুন শাড়ি পরা মানে একটা বিশেষ ঘটনা। সেই ঘটনা যখন ঘটে তখন লক্ষ্য করতে হয়। তোমাকে নতুন শাড়িতে খুবই সুন্দর লাগছে ভাবি। রিনা এমনিতেই সুন্দর, আজ আরো বেশি সুন্দর লাগছে। ঘুম থেকে উঠেই সে গোসল করেছে, সুন্দর করে সেজেছে, ঠোঁটে লিপস্টিক দিয়েছে। কাজলদানিতে কাজল ছিল না, থাকলে কাজলও দিত। রিনা বলল, সুন্দর মানুষকে সুন্দর লাগবে না? তুমি রাজকন্যা সেজে ধোপানির মতো কাপড় ধুতে যাচ্ছ, এটা মানাচ্ছে না। মালাচন্দন নিয়ে কদম গাছের নিচে বসে থাকলে মানাতো, তাই না? রিনা হাসতে হাসতে কলতলার দিকে চলে গেল। যদিও সে হাসছে, কিন্তু তার মনটা খুব খারাপ। আজ একটা বিশেষ উপলক্ষে সে নতুন শাড়ি পরেছে। আজ তাদের বিয়ের ৯ বছর পূর্ণ হল। দিনটার কথা তারেকের মনে নেই। সে ভুরু কুঁচকে খবরের কাগজ পড়ছে। রিনা আজকের দিনের ব্যাপারটা কায়দা করে মনে করিয়ে দিতে চেষ্টা করেছে। বলেছে, তুমি তো রোজই শার্ট প্যান্ট পরে অফিসে যাও, আজ এক কাজ করো, পায়জামা পাঞ্জাবি পরে যাও। তোমার জন্য আজ একটা পাঞ্জাবি কিনেছি। তারেক খবরের কাগজ থেকে চোখ না তুলেই বিরক্ত গলায় বলেছে, অফিস কি শ্বশুরবাড়ি নাকি যে পায়জামা পাঞ্জাবি পরে চোখে সুরমা দিয়ে যাব? মাঝে মাঝে কি অদ্ভুত কথা যে তুমি বলো। রিনার মুখে কঠিন কিছু কথা এসে গিয়েছিল। সে নিজেকে সামলালো। কি দরকার কঠিন কথা বলার? আজ সারাদিন সে মেজাজ খারাপ করবে না, কারো সঙ্গে খারাপ ব্যবহার করবে না। রাতে পোলাও রান্না করবে। হঠাৎ পোলাও কেন জিজ্ঞেস করলে বলবে, বাচ্চারা অনেকদিন থেকেই পোলাওয়ের জন্য ঘ্যান ঘ্যান করছিল, ওদের ঘ্যানঘ্যানানি থামানোর জন্য পোলাও। মিথ্যা বলা হবে না, তার 2টা বাচ্চাই পোলাওয়ের জন্য পাগল। রোজই খেতে বসে বলবে, মা পোলাও খাবো। চায়ের স্টলে ঢুকতে গিয়ে হাসান ছোটখাটো একটা ধাক্কার মতো খেল। তার বাবা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার জনাব আশরাফুজ্জামান সাহেব চায়ের স্টলে বসে আছেন। তিনি বেশ আরাম করে পরোটা ছেড়ে ছেড়ে খাচ্ছেন। তার সামনে 2টা বাটি, একটায় সবজি, অন্যটায় রসে ডুবানো একটা রসগোল্লা। আশরাফুজ্জামান চোখ মেলে ছেলেকে দেখলেন, অপ্রস্তুত ভঙ্গিতে চোখ নামিয়েও নিলেন। মনে হলো তার গলায় পরোটা বেজেও গেল। তিনি খুক খুক করে কাশতে লাগলেন। বয়সের সঙ্গে মানুষ যে কত দ্রুত বদলায়, বাবাকে দেখে হাসান ব্যাপারটা বুঝতে পারছে। একসময় এই মানুষটার সংসারন্ত প্রাণ ছিল। ছেলে মেয়েদের পরীক্ষার আগে নফল রোজা করতেন। ফাইনাল পরীক্ষার আগে তারা যেন রাত 2টা পর্যন্ত পড়াশোনা করে, সেজন্য নিজে ঘুম ঘুম চোখে পাশে বসে থাকতেন। সেই মানুষের এখন আর কোনো কিছুতেই আগ্রহ নেই। বড় ছেলের বাসায় তার একটা ঘর আছে, তিনি সেখানে বাস করছেন, এই তো যথেষ্ট। ছেলেদের কার চাকরি আছে কার নেই তা নিয়ে মাথা ঘামিয়ে কি হবে? পৃথিবী ছেড়ে যাবার সময় হয়ে গেছে, এখন শুধু নিজেকে নিয়েই ভাবা যায়। খিদে লাগলে চুপি চুপি চায়ের স্টলে বসে পরোটা রসগোল্লা দিয়ে নাস্তা, মন্দ কি? আশরাফুজ্জামান বিব্রত ভঙ্গিতে বললেন, কি রে, চা খাবি? হাসান কিছু বলল না। তার উচিত চলে যাওয়া, যাতে তিনি আরাম করে খাওয়াটা শেষ করতে পারেন। কিছু না বলে চলে যেতেও অস্বস্তি লাগছে। আশরাফুজ্জামান বললেন, মর্নিং ওয়াক শেষ করে এখন খিদে লাগলো, বাসার নাস্তা কখন হয় তার নেই ঠিক। গরম গরম পরোটা আছে, খা না, আমি দাম দিচ্ছি। হাসান বিস্মিত হয়ে তাকিয়ে আছে। এই কি অদ্ভুত কথা, আমি দাম দিচ্ছি? হাসান বাবার সামনে বসল। একই বাড়িতে 2জন বাস করে, কিন্তু 2জন এখন কত দ্রুত দুদিকে চলে যাচ্ছে। এই দূরত্ব এখন বোধহয় আর দূর হবার নয়। আশরাফুজ্জামান আনন্দিত গলায় বললেন, পরোটা কি দিয়ে খাবি? মুরগির লটপটি দিয়ে খাবি? বেশ ভালো। মুরগির লটপটিটা কি? কলিজা, গিলা, পাকনা এইসব দিয়ে ঝোলের মতো বানায়, বেশ ভালো। তুমি কি প্রায়ই এখানে নাস্তা করো? মাঝে মাঝে খাই, বৃদ্ধ বয়সে রুচি নষ্ট হয়ে যায়, তখন রুচি বদলের জন্যে হোটেল মোটেলের খাবার খাওয়া। রসগোল্লা খাবি? তুমি কি নিয়মিত রসগোল্লাও খাচ্ছ? তোমার ভয়াবহ ডায়াবেটিস। শেষ সময় এখন, আর ডায়াবেটিস নিয়ে ভেবে কি হবে?
তোকে একটা রসগোল্লা দিতে বলবো? বলো। এখানে যে নাস্তা করি, বৌমা যেন না শোনে, রাগ করবে। মেয়েরা অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই রাগ করে। এদের সঙ্গে তর্ক করাও বৃথা। তুই আরেকটা পরোটা নিবি? না। নাস্তা শেষ করে হাসান বাসায় ফিরল না। বেকার মানুষ একবার ঘর ছেড়ে বেরোলে রাত গভীর না হওয়া পর্যন্ত ঘরে ফিরতে পারে না। সে রওনা হলো রহমানদের বাসার দিকে। রহমানরা থাকে উত্তরায়। সকালবেলা ওইদিকে আরাম করে যাওয়া যায়। বাস ফাঁকা থাকে। জানালার পাশে একটা সিট দখল করে হাওয়া খেতে খেতে যাওয়া। সমস্যা হচ্ছে, যেতে ইচ্ছা করছে না। না যাবার মতো কোনো অজুহাত যদি থাকতো। বাস ড্রাইভার্স অ্যাসোসিয়েশন স্ট্রাইক ডেকেছে। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে বন্ধ। রহমানকে বলা যাবে, খুব ইচ্ছা ছিল, বাস নেই, করব কি? সমস্যা হচ্ছে, হাসান মিথ্যা কথা বলতে পারে না। একেবারেই পারে না। দু ধরনের মানুষ মিথ্যা বলতে পারে না: সবল মনের মানুষ এবং দুর্বল মনের মানুষ। হাসানের ধারণা, সে দুর্বল মনের মানুষ। রহমানদের বাড়িতে তার যেতে ইচ্ছে করছে না, কিন্তু সে জানে শেষ পর্যন্ত সে উপস্থিত হবে। দুর্বল মনের মানুষরা তাই করে। রহমানের দাদি আম্বিয়া খাতুনের বয়স প্রায় ৯০। গত ৫ বছর প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন। চোখে দেখেন না, তবে কান এবং নাক অত্যন্ত তীক্ষ্ণ। আম্বিয়া খাতুন হাসানকে অত্যন্ত স্নেহ করেন। কেন করেন সেই কারণ খুব স্পষ্ট না। হাসান নিজেও কারণ খুঁজতে যায়নি। স্নেহ মমতার পেছনে কারণ খুঁজতে যাওয়ার মধ্যে ছোটলোকামি আছে। হাসান দুর্বল মনের মানুষ হলেও ছোটলোক না। রহমানের বাবা সেকান্দার আলী পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন। ঘুষ খাবার অপরাধে তার চাকরি চলে যায়। তিনি ব্যবসা শুরু করেন এবং দেখতে দেখতে ফুলে ফেঁপে একাকার হয়ে যান। উত্তরায় ১০ কাঠা প্লটে তিনি যে বাড়ি করেছেন, তা দেখলে পুলিশের সব সাব ইন্সপেক্টরই ভাববে, ঘুষ খাবার অপরাধে কেন আমাদের চাকরি যাচ্ছে না? টাকা পয়সার সঙ্গে মানুষের রুচি এবং মানসিকতা বদলায়। সেকান্দার আলী সাহেবের পরিবারের ক্ষেত্রে এ ব্যাপারটি ঘটেনি। তারা আগে যেমন ছিল, এখনও তেমনই আছে। সেন্ট্রালি এয়ার কন্ডিশন বাড়ির সদস্যরা যদি নাভিতে সরিষার তেল দিয়ে রোদে শুয়ে থাকে, তাহলে কেমন যেন মানায় না। সেকান্দার আলী সাহেবের পরিবারের সদস্যদের দিকে তাকালে মনে হয় তারা সবাই যেন নীরবে বলছে, দূর, ভালো লাগে না। আগে যখন গরিব ছিলাম তখনই ভালো ছিলাম। হাসান রহমানদের রাজপ্রাসাদে পৌঁছালো সকাল ১১টায়। পোজপাজ আগে যা ছিল তার চেয়েও বেড়েছে। পোশাক পরা ২ দারোয়ান, একজনের হাতে বেটন। রহমান বাসায় ছিল না। সেটা কোনো সমস্যা না। হাসানকে এবারে সবাই চেনে। সে যে আজ আসবে, এটাও সবাই জানে। সেকান্দার আলী সাহেব বিরক্ত মুখে বারান্দার সোফায় বসে আছেন। তার খালি গা, বিশাল ভুঁড়ি উঠানামা করছে। সকালবেলা দেখার মতো কোনো সুন্দর দৃশ্য না। সেকান্দার আলী সাহেব তাকে দেখে বললেন, যাও দেখা দিয়ে আসো। তোমার জন্য দম আটকে আছে কিনা কে জানে। পরশু থেকে তোমার কথা বলছে। আধা পাগল তো, একবার মাথায় কিছু ঢুকে গেলে আর বের হয় না। এখন অবস্থা কি? অবস্থা আর কি, অক্সিজেন চলছে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। কাল রাত ৩টায় শ্বাস উঠল। আমি ভাবলাম ঘটনা বুঝি ঘটেই যাচ্ছে। আত্মীয় স্বজন সবাইকে খবর দিয়ে আনলাম। ভোরবেলা আবার দেখি সামলে উঠেছেন। দুঃখ কষ্টে মানুষ হয়েছেন তো, শক্ত শরীর। হাসান কিছু বলল না। সেকান্দার আলী বিরক্ত গলায় বললেন, গত ৩ দিন ধরে কাজকর্ম বাদ দিয়ে ঘরে বসে আছি। কোনো একটা কাজে যাব, মার দম বের হয়ে যাবে। শেষ সময়ে দেখা হবে না। ঠিক বললাম না? জি, ঠিক বলেছেন। তুমি যাও, দেখা করে আসো। ওনার জ্ঞান আছে তো? জ্ঞান আছে মানে টনটনা জ্ঞান। এখনো তার সাথে তুমি কথাই পারবে না। তুমি একটা কথা বললে তোমাকে ১০টা কথা শুনিয়ে দেবে। আম্বিয়া খাতুন বোধহয় ঘুমোচ্ছিলেন। সাধারণত তার ঘরে পা দেয়া মাত্র তিনি তীক্ষ্ণ গলায় বলেন, কে? আজ একেবারে বিছানার পাশে এসে দাঁড়াবার পর বললেন, কে? হাসান বলল, দাদিমা, আমি হাসান। তোকে খবর দিয়েছে কখন? কাল সন্ধ্যায়। এখন বাজে কয়টা? ১১টা। কতক্ষণ পর দেখা করতে এলি? ১৭ ঘন্টা পর। এত দেরি হলো কেন? দাদিমা, আমি খবর পেয়েছি আজ সকালে। তোর চাকরি বাকরি এখনো কিছু হয়নি? না। ব্যবসাপাতি করবি? না। না কেন? ব্যবসা কি খারাপ? আমাদের নবীজি কি ব্যবসা করেননি? আমি তো তার মতো না দাদিমা, সাধারণ মানুষ।
সাধারণ মানুষ না, তুই গাধা মানুষ। হতে পারে। তোর বন্ধুবান্ধব সব চাকরি বাকরি পেয়ে গেল, তুই পেলি না, এটা কেমন কথা? পেয়ে যাব। কবে পাবি? খবরটা তো শুনেও যেতে পারবো না যে তোর চাকরি হয়েছে। দাঁড়িয়ে আছিস কেন? বিছানার পাশে বস। নাকি রোগীর বিছানায় বসতে ঘেন্না লাগে? হাসান বসল। বৃদ্ধা এক হাতে হাসানের হাত ধরলেন, ক্লান্ত গলায় বললেন, ব্যবসাপাতি যদি করতে চাস বল, আমি সেকান্দারকে বলবো। সেকান্দার আমার কথা ফেলবে না। পাপী ছেলে তো, এই জন্যই ফেলবে না। পাপী ছেলেপুলে বেশি মাতৃভক্ত হয়, তাদের মন থাকে দুর্বল। সবসময় মনে করে মা কষ্ট পেলে সর্বনাশ হবে। আসলে হয় না কিছুই। আল্লাপাক কপালে যা লিখে রেখেছেন তাই হয়। মাকে ভক্তি করলেও হয়, মাকে ভক্তি না করলেও হয়। হাসান। জি। দুপুরে খেয়ে যাবি। ওরা আজ আমার রোগমুক্তির জন্য পকির খাওয়াচ্ছে। খিচুড়ি রান্না হয়েছে, 2 পদের খিচুড়ি হয়েছে। ফকির মিসকিনদের জন্য ইরি চালের খিচুড়ি, আর ঘরের মানুষের খাবারের জন্য কালিজিরা চালের খিচুড়ি। আমি কোন খিচুড়ি খাবো? তুই তো ফকির মিসকিনের মতোই, তুই খাবি ইরি চালের খিচুড়ি। রাগ করলি? জি না। আমি সেকান্দরকে ডেকে বললাম, বাবা, 2 পদের খিচুড়ি করলি কোন আন্দাজে? গরিব মানুষকে খাওয়াবি, ভালো কিছু খাওয়া। সে বলল, মা, চিকন চালের খিচুড়ি তোদের পেট ভরে না, এই জন্যই মোটা চাল। আমি তখন বললাম, খুব ভালো বুদ্ধি করেছিস। শোন বাবা, তুই আজ মোটা চালের খিচুড়ি খাবি, এটা আমার আদেশ। এই শোনার পর থেকে সেকান্দার আলী মুখ শুকনো করে বসে আছে। তার কত বড় ভুঁড়ি হয়েছে দেখেছিস? 4-5 বালতি চর্বি আছে ওই ভুঁড়ির ভিতর। আম্বিয়া খাতুন শব্দ করে হাসতে লাগলেন। হাসির দমকে নাক থেকে অক্সিজেনের নল ছুটে গেল। নার্স এসে নল লাগিয়ে হাসানকে কঠিন গলায় বলল, রোগীকে শুধু শুধু হাসাবেন না, ক্রিটিক্যাল কন্ডিশনের রোগী, আপনি এখন যান। হাসান বের হয়ে এলো। আম্বিয়া খাতুন তখনও হাসছিলেন। মহিলার কি মাথা আউলা হয়ে গেছে? দাঁত নেই মানুষের হাসিতে অশরীরী ভাব থাকে, গা ছমছম করে। হাসানের গা ছমছম করছে। সেকান্দার আলী বললেন, চলে যাচ্ছ নাকি? হাসান বলল, জি না। মার সঙ্গে তো দেখা হয়েছে, শুধু শুধু বসে থেকে কি করবে, চলে যাও। দাদিমা খেয়ে যেতে বললেন, মোটা চালের খিচুড়ি খেতে বললেন। ও আচ্ছা, তাহলে খেয়ে যাও, দেরি হবে কিন্তু। এখন ফকির মিসকিনদের খাওয়াবে, রান্না হয়নি এখনো, রান্না হবে তারপর। ফকির ব্যাচ শেষ হলে আমাদের খাওয়া, 3টে বেজে যাবে। থাকবে এতক্ষণ? জি। বেশ, থাকো। এখন করছো কি? কিছু করছি না। রহমান যে বলল হিসামুদ্দিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে কি কাজ করছো? তেমন কিছু না, যা করছি তাকে চাকরি বলা যায় না। কোনো কাজকেই ছোট করে দেখবে না হাসান, কোনো কাজই ছোট না। শিক্ষিত ছেলেপুলের এই এক সমস্যা হয়েছে, চাকরির জাতিভেদ করে ফেলেছে। কাজ হচ্ছে কাজ। জি। 3টা পর্যন্ত চুপচাপ বসে না থেকে তুমি বরং ঘুরে টুরে এসো। 2টা-2:30টা নাগাদ চলে এসো। অসুস্থ মানুষের বাড়িতে বসে থাকাও তো যন্ত্রণা। আমার কোনো যন্ত্রণা হচ্ছে না। সিকান্দার সাহেব বললেন, তাহলে থাকো, লাইব্রেরিতে গিয়ে বসো, বইটই পড়ো। লাইব্রেরি ঘরটা নতুন করেছি, কনকর্ডকে দিয়ে ডিজাইন করানো। 4 লাখ টাকা নিয়েছে লাইব্রেরি করতে, অল বার্মাটিক। এখন তো আর বই পড়া হয় না, শেষ বয়সে পড়ব, এই জন্য লাইব্রেরি বানানো। যাও দেখো গিয়ে, শেলফ থেকে বই যদি নামাও তাহলে যেখানকার বই সেখানে তুলে রাখবে। জি আচ্ছা। 4 লাখ টাকা দামের বার্মাটিকের লাইব্রেরি দেখার ব্যাপারে হাসানের কোনো উৎসাহ দেখা গেল না। সে লাইব্রেরি ঘরের চেয়ারে চুপচাপ বসে রইল। সামনে খবরের কাগজ আছে, কিন্তু পড়তে ইচ্ছা করছে না। বেকার মানুষ খবরের কাগজ পড়তে পারে না, এই তথ্যটা কি কেউ জানে? মনে হয় জানে না। নতুন বেকাররা অবশ্য পত্রিকা হাতে নেয়, আগ্রহ নিয়ে কর্মখালি বিজ্ঞাপন পড়ে। পুরনো বেকাররা তাও করে না, সে পুরনো বেকার। খবরের কাগজে মজার কিছু কি আছে? বাণী চিরন্তনী কিংবা শব্দজট, ক্রসওয়ার্ড পাজল? চুপচাপ বসে থাকার চেয়ে এইসবের উপর চোখ বোলানো যায়। শব্দজট পাওয়া গেল, শব্দগুলো উলটপালট করে লেখা, মূল শব্দ খুঁজে বের করতে হবে। হাসান অনাগ্রহ নিয়ে শব্দগুলো দেখছে। কুলাসন্ত, নত্রারিপ, গতিতা। শেষের 2টা পারা গেল, পরিত্রাণ এবং অভিজ্ঞতা। প্রথমটা কি?
ধাঁধা, শব্দজট, এই ব্যাপারগুলো ভয়াবহ। একবার মাথায় ঢুকে গেলে আর বেরোতে চায় না, মাথায় ঘুরতে থাকে, খুবই অস্বস্তি লাগে। হাসানের মাথায় ঘুরছে কুলাসন্ত কুলাসন্ত। আসল শব্দটা কি? পারমুটেশন কম্বিনেশনে কিছু পাওয়া যাচ্ছে না। লাসন্ত কুশলান্ত, কিছুই তো হচ্ছে না। ভাবতে ভাবতে হাসানের মাথা ধরে গেল। সে মাথা ধরা নিয়েই ঘুমিয়ে পড়ল। আশ্চর্য কাণ্ড, ঘুমের মধ্যে আবারও সেই উদ্ভট স্বপ্ন। সেই হাঁসের দলের সঙ্গে সে। এবারের হাঁসগুলো মানুষের মতো কথা বলছে, সর্দি বসা গলায় খ্যাসখ্যাস করে কথা। হাসান তার পাশের হাঁসটাকে জিজ্ঞেস করল, তুমি শব্দজট ছাড়াতে পারো? হাঁসটা বলল, জি স্যার, পারি। কুলাসন্ত জট ছাড়ালে কি হবে? এটা পারবো না। তোমাদের মধ্যে কেউ পারবে না? জি না, তবে একজন পারতে পারে, তার খুব বুদ্ধি। সে কে? তার নাম শকুন্তলা। হাঁসের নাম শকুন্তলা? জি, আপনাদের যেমন নাম আছে আমাদেরও আছে। ওই যে শকুন্তলা, ওকে ডেকে জিজ্ঞেস করুন। জিজ্ঞেস করতে হবে না, শব্দজট দূর হয়েছে, কুলাসন্ত হল শকুন্তলা। হাসানের ঘুম ভাঙল। আশ্চর্য, বেলা পড়ে এসেছে, ঘড়িতে বাজছে 4:10। এত লম্বা ঘুম সে দিল কিভাবে? সে কি অসুস্থ? অসুস্থ মানুষরাই সময়ে অসময়ে ঘুমিয়ে পড়ে, ঘুমের মধ্যে উদ্ভট এবং জটিল স্বপ্ন দেখে। বাড়িতে কোনো সাড়া শব্দ নেই। ফকির মিসকিনরা কি খিচুড়ি খেয়ে চলে গেছে? তাকে কেউ ডাকেনি। রেডক্রস আঁকা একটা গাড়ি গেটের কাছে দাঁড়িয়ে আছে। আম্বিয়া খাতুনকে দেখতে কোনো ডাক্তার বোধ হয়ে এসেছেন। হাসানের পেট চক্কর দিয়ে উঠছে। সে রাস্তার পাশে বসে হড়হড় করে বমি করল। শরীরটা আসলেই খারাপ করছে, মাথা টলমল করছে, বাসায় ফিরতে ইচ্ছা করছে না। কি হবে বাসায় ফিরে? স্যার, আপনার কি হয়েছে? খালি একটা রিকশা রাস্তার পাশে দাঁড়িয়ে। প্রশ্নটা করছে রিকশাওয়ালা। তার গলায় কৌতূহলের চেয়েও মমতা বেশি। একজন মানুষ তার সমগ্র জীবনে 100 বার সম্পূর্ণ অপরিচিত মানুষের কাছ থেকে মমতা ও করুণায় আর্দ্র কথা শুনবে। সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ বাড়িয়ে দেবে সাহায্যের হাত। এই রিকশাওয়ালা কি সেই 100 জনের মধ্যে একজন? স্যার, আপনার কি হয়েছে? কিছু না, হঠাৎ শরীরটা খারাপ করেছে। বাড়িত যান, বাড়িত গিয়া ঘুমান। আহেন, রিকশাত উঠেন, লইয়া যাই। রিকশা করে যাবার ভাড়া নেই রে ভাই। ভাড়া লাগবো না, আহেন। হাসানের কাছে রিকশা ভাড়া আছে। রিকশাওয়ালা সেই 100 জনের একজন কিনা তা পরীক্ষা করার জন্যই কথাগুলো বলা। মনে হচ্ছে এই রিকশাওয়ালা সেই 100 জনেরই একজন। স্যার, যাইবেন কই? হাসান কিছু বলল না। রিকশায় উঠলেই তার মানসিকতা একটু যেন বদলে যায়। নির্দিষ্ট কোথাও যেতে ইচ্ছে করে না। রিকশাওয়ালা তার ইচ্ছে মতো নানান জায়গায় নিয়ে যায়। মাঝে মাঝে রিকশা থামিয়ে রাস্তার পাশে চায়ের দোকানে চা খাবে। আনন্দময় মন্থর ভ্রমণ। স্কুলে রচনা আসে, এ জার্নি বাই ট্রেন, এ জার্নি বাই বোট। জার্নি বাই রিকশা রচনাটা আসে না কেন? স্যার, যাইবেন কই? হাসান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, চলতে থাকো। রিকশাওয়ালা হাসল, তবে কথা বাড়াল না। সে ধীরে সুস্থে প্যাডেল চাপছে। হাসান হুড ধরে চুপচাপ বসে আছে। তার মাথা খানিকটা টালমাটাল করছে। বমি করার পর মুখ ধোয়া হয়নি। সমস্ত শরীরই কেমন অসুচি অসুচি লাগছে। কোনো একটা ফোয়ারার পাশে রিকশা থামিয়ে ফোয়ারার পানিতে মুখ ধুয়ে ফেলতে হবে। ফোয়ারাগুলো নাকি কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছে। শহরের সৌন্দর্য বর্ধন করা হচ্ছে। হাসান আকাশের দিকে তাকালো। মেঘে মেঘে আকাশ কালো। রবীন্দ্রসঙ্গীতের লাইন মনে আসছে, মেঘের পরে মেঘ জমেছে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কি কখনো রিকশায় চড়েছেন? মনে হয় চড়েননি। রিকশায় চড়লে সুন্দর একটা বর্ণনা পাওয়া যেত। হাসানের পেট আবার পাক দিচ্ছে। আবারও কি বমি হবে? ঝুম বৃষ্টি নামলে খুব ভালো হতো। বৃষ্টিতে নিয়ে ফেলা যেত। কদিন ধরেই রোজ বিকেলে মেঘ করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। রিনা বারান্দায় দাঁড়িয়ে আছে। সকালবেলার নতুন শাড়িটা তার গায়ে নেই। সে পুরনো একটা শাড়ি পরেছে, বেগুনি এবং গোলাপির মাঝামাঝি রং। নতুন অবস্থায় শাড়িটা পরলে নিজেকে খুব চকচকে লাগত। পুরনো হয়ে শাড়িটা সুন্দর হয়েছে। এই শাড়ি পরে রিনা দাঁড়িয়ে আছে, কারণ একদিন তারেক বলেছিল, বাহ,
শাড়িটাই তো তোমাকে খুব মানিয়েছে। রিনার ধারণা তারেকের এটা কথার কথা। হঠাৎ কি মনে হয়েছে বলেছে, শাড়ির দিকে ভালো মতো না তাকিয়েই বলেছে। স্বামীরা স্ত্রীদের খুশি করার জন্যে মাঝে মাঝে এ ধরনের কথা বলে। যে শাড়িটা পরার জন্যে স্বামী খুব সুন্দর বলে, সেই শাড়ি পরে পরলে স্বামী ফিরেও তাকায় না। রাত 10টার মতো বাজে। তারেকের জন্য অপেক্ষা। অফিস থেকে বিকেলে বাসায় ফিরেছে। 1 কাপ চা খেয়ে হাসি মুখে বলেছে, রিনা, আমি একটু বাইরে যাচ্ছি, 8 ঘন্টার মধ্যে ফিরব। রিনা বলেছে, যাচ্ছ কোথায়? তারেক জবাব দেয়নি, মুখ টিপে হেসেছে। রিনা ধরেই নিয়েছে তারেকের শেষ মুহূর্তে বিয়ের দিনের কথাটা মনে পড়েছে। সে যাচ্ছে কিছু একটা কিনতে। 5-6টা সস্তায় মরা মরা গোলাপ কিনবে। বেলি ফুলের মালা ভেবে যে মালাটা কিনবে সেটা আসলে রজনীগন্ধা ফুলের মালা। যা ইচ্ছা কিনুক, বিয়ের দিনের কথাটা মনে পড়েছে, এই যথেষ্ট। এখন মনে হচ্ছে তারেক উপহার কিনতে যায়নি, কোনো কলিগের বাসায় গিয়েছে। বিয়ের দিনের কথাটা তার মনেও নেই। আসলে বিয়ের দিনটাকে মেয়েরা যত গুরুত্বপূর্ণ মনে করে, ছেলেরা হয়তো ততটা মনে করে না। ঘরে সে আজ পোলাও রান্না করেছে। বাচ্চা দুটার এত শখের পোলাও, ওরা না খেয়েই ঘুমিয়েছে। ব্যাপারটা ঘটেছে রিনার জন্যে। ওরা খেতে চেয়েছে। রিনা বলেছে, বাবা আসুক তারপর খাবে। বাবার জন্য অপেক্ষা করতে করতে বেচারারা ঘুমিয়ে পড়েছে। এদের ঘুম অসম্ভব গাঢ়। একবার ঘুমুলে আর জাগবে না। তারেকও নিশ্চয়ই খেয়ে আসবে। বিয়ের দিনে যে পোলাও রান্না হয়েছে সেটা কেউ খাবে না। ভাবি, অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? রিনা মুখ ফিরিয়ে তাকালো। লায়লা চুপি চুপি কখন যে পিছনে এসে দাঁড়িয়েছে। এই মেয়ে কোনো রকম শব্দ না করে হাঁটতে পারে। লায়লা বলল, ভাইয়ের জন্য অপেক্ষা করছো? না, গরম লাগছিল, তাই বারান্দায় দাঁড়িয়েছি। কি অসহ্য গরম পড়েছে দেখেছ? আজ এত মেঘ করেছিল, ভাবলাম বৃষ্টি হবে, বৃষ্টিতে ভিজব। খবরদার ভাবি, বৃষ্টিতে ভিজবে না, চামড়া নষ্ট হয়ে যাবে। চামড়া নষ্ট হবে কেন? শহরের বৃষ্টি মানেই হলো এসিড রেইন। গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া বৃষ্টির সঙ্গে গায়ে এসে পড়ে চামড়ার 12টা বাজিয়ে দেবে। রিনা হাসল। তার এই ননদ শরীরের চামড়া, মাথার চুল, চোখ এইসব ব্যাপারে খুব সাবধান। শরীর ঠিক রাখার নানান কায়দা কানুন সে করে। ভাবি, চামড়ার সবচেয়ে ক্ষতি কিসে হয় তুমি জানো? না, সবচেয়ে ক্ষতি করে সূর্যের আল্ট্রাভায়োলেট রে। সূর্যের আলোয় যে মেয়ে সবচেয়ে কম আসবে তার চামড়া থাকবে সবচেয়ে সুন্দর। তারেক আসছে, হেঁটে হেঁটে আসছে, মুখে পান, পানের পিক ফেলল। তার মানে খেয়ে এসেছে। লায়লা বলল, ভাবি, ভাইয়া চলে এসেছে। তাই তো দেখছি। তুমি ভাইয়াকে বলে আমার জন্য 200 টাকা নিয়ে রেখো তো ভাবি। আমাদের ক্লাসে পিকনিক হচ্ছে, 200 টাকা করে চাঁদা। ছেলেরা 100 আর মেয়েরা 200। মেয়েদের হাতে নাকি টাকা বেশি থাকে, এই জন্যে চাঁদা বেশি। টাকাটা কাল সকালেই দিতে হবে ভাবি। আচ্ছা, আমি টাকা নিয়ে রাখবো। তারেক হাত মুখ ধুয়ে সরাসরি শোয়ার ঘরে চলে এলো। রিনা বলল, ভাত খাবে না? তারেক হাই তুলতে তুলতে বলল, না। খেয়ে এসেছ? হ্যাঁ, আমাদের এক কলিগের মেয়ে রাকিকা ছিল, খাসির রেজালা ফেজালা করে হুলুস্থুল করেছে। ও আচ্ছা। রান্নাও হয়েছে ভালো, এমন খাওয়া খেয়েছি যে হাঁসফাঁস লাগছে। লবণ দিয়ে লেবুর শরবত করে দাও তো, পানিটা কুসুম কুসুম গরম করে নিও। রিনা রাতে কিছু খেলো না, একা একা খেতে ইচ্ছা করে না। বিয়ের দিন উপলক্ষে সে খুব আগ্রহ করে পোলাও রান্না করেছিল। আশ্চর্য, সেই পোলাও কেউ খেলো না। লায়লা পোলাও খায় না। হাসানের শরীর খারাপ, সে না খেয়েই শুয়ে পড়েছে। রিনার শ্বশুর গিয়েছেন কল্যাণপুর, তার মেয়ের বাসায়। রিনার কান্না পাচ্ছে। এত তুচ্ছ ব্যাপারে কাঁদা ঠিক না। রিনার সমস্যা হচ্ছে, বড় বড় দুঃখের ব্যাপারে তার কান্না পায় না, ছোট ছোট ব্যাপারে চোখে পানি চলে আসে। রিনা ঘুমোতে যাবার আগে হাসানের ঘরে উঁকি দিল। হাসানের ঘরের দরজা খোলা, ঘর অন্ধকার। হাসানের এই অভ্যাস, মাঝে মাঝে দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়ে।
হাসান। জি ভাবি। দরজা খোলা রেখে ঘুমোচ্ছ, দরজা লাগাও। ঘুমোচ্ছি না ভাবি, জেগে আছি। শরীরের অবস্থা কি? অবস্থা ভালো, এখন একটু যেন খিদে খিদে লাগছে। কিছু খাবে? পোলাও আছে, গরম করে দেব? পাগল হয়েছ? দরজার বাইরে দাঁড়িয়ে কথা বলছো কেন ভাবি? ভেতরে এসো। রিনা ঘরে ঢুকল। হাসান টেবিল ল্যাম্প জ্বালালো। রিনা খাটের পাশে বসতে বসতে বলল, তুমি ভালো একজন ডাক্তার দেখাও হাসান, 2 দিন পর পর তুমি অসুখ বাঁধাচ্ছ। হাসান দেয়ালে হেলান দিয়ে খাটে বসেছে। অন্ধকারে খালি গায়ে শুয়েছিল। ভাবিকে দেখে পাঞ্জাবি গায়ে দিয়েছে। সেই পাঞ্জাবি উল্টো হয়েছে, বুক চলে গেছে পেছনে। হাসান বিব্রত ভঙ্গিতে পাঞ্জাবি দেখতে দেখতে বলল, ভাবি, আমার অসুখটা হলো মনে। মনটা ঠিক নেই, এই জন্যই শরীর ঠিক থাকছে না। মন ঠিক নেই কেন? চাকরি টাকরি পাচ্ছি না, এই জন্যই মন ঠিক নেই। তুমি না বললে হিসামউদ্দিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে একটা কাজ করছো? ওইটা কোনো কাজ না ভাবি, সপ্তাহে 1 দিন যাই, ভদ্রলোকের কথা শুনি, খাতায় নোট করি। ওই প্রসঙ্গ থাক। আচ্ছা ভাবি, হাঁস স্বপ্নে দেখলে কি হয়? ইদানিং খুব হাঁস স্বপ্নে দেখছি। ঘুমলেই দেখি এক ঝাঁক হাঁসের সঙ্গে হাঁটছি, সাঁতার কাটছি। রিনা তাকিয়ে আছে। তার খুব মায়া লাগছে। হাসানকে অসহায় দেখাচ্ছে। রিনার যদি চেনা জানা কোনো মন্ত্রী থাকত, তাহলে সে হাসানের চাকরির জন্য মন্ত্রী সাহেবের পা ধরে বসে থাকত। ভাবি যাও, ঘুমোতে যাও। রিনা উঠে দাঁড়ালো। হাসান বলল, ভাবি 1 সেকেন্ড, তোমার জন্যে সামান্য কিছু উপহার এনেছিলাম, টেবিলের উপর রেখেছি, নিয়ে যাও। আমি গরিব মানুষ, এর চেয়ে বেশি কিছু দেবার ক্ষমতা আমার নেই। রিনা বিস্মিত হয়ে দেখল টেবিলে গোলাপ ফুলের সুন্দর একটা তোড়া, তোড়ায় 9টা গোলাপ। তাদের বিয়ের 9 বছর আজ পূর্ণ হয়েছে। হাসান বলল, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ভাবি। রিনা বলল, থ্যাংক ইউ। তার চোখ ভিজে উঠতে শুরু করেছে। গোলাপগুলো এত সুন্দর, মনে হচ্ছে এইমাত্র বাগান থেকে ছিঁড়ে আনা হয়েছে। হাসানের ঘুম আসছে না। সে এপাশ ওপাশ করছে। কাল বুধবার, হিসামউদ্দিন সাহেবের সঙ্গে কাল অ্যাপয়েন্টমেন্ট আছে। ওনাকে কি মুখ ফুটে সে বলে ফেলবে, স্যার আমি খুব কষ্টে আছি, আমাকে পার্মানেন্ট একটা চাকরি দিন, আপনার কাছে এটা কোনো ব্যাপারই না। হিসামউদ্দিন সাহেবের কথা ভাবতে ভালো লাগছে না। ঘুমোবার আগে সুন্দর কিছু ভাবা দরকার। তিতলির কথা ভাবা যায়, তার সঙ্গে খানিকক্ষণ কাল্পনিক কথাবার্তাও বলা যায়। তিতলি, কেমন আছো? ভালো আছি। আজ কি গরম পড়েছে দেখেছ? হুম। তুমি কি জানো আমি যে ঘরে ঘুমাই সে ঘরে কোনো ফ্যান নেই? জানি না, আমি তো তোমার ঘরে কখনো ঢুকিনি। আমি করি কি জানো, ঘরের দরজা জানালা সব খুলে ঘুমোই। রিনা ভাবি খুব রাগ করে। রিনা ভাবির ধারণা দরজা খোলা থাকলেই চোর ঢুকে। চোর ঢুকলেও কোনো অসুবিধা নেই, আমার ঘরে এমন কিছু নেই যে চোর এসে নিয়ে যাবে। অন্য কিছু নিয়ে কথা বলো তো, চোর নিয়ে কথা বলতে ভালো লাগছে না। হাঁস নিয়ে কথা বলি। তিতলি শোনো, হাঁস স্বপ্নে দেখলে কি হয় তুমি জানো? ইদানিং আমি ঘুমুলেই শুধু হাঁস স্বপ্নে দেখছি। কি হাঁস? রাজহাঁস? আরে না, আমি ছোট মানুষ, আমার স্বপ্নগুলোও ছোট ছোট। আমি স্বপ্নে দেখি পাতিহাঁস, একটা দুটা না, হাজার হাজার পাতিহাঁস। আমার ধারণা আমি পাগল টাগল হয়ে যাচ্ছি। তিতলি হাসছে, খিলখিল করে হাসছে। হাসান কল্পনায় একটা মেয়ের সঙ্গে কথা বলছে, কিন্তু তার হাসি এত জীবন্ত। হাসান তিতলির হাসি পরিষ্কার শুনতে পাচ্ছে। আশ্চর্য তো। গরম লাগছে? হাসান বলতে যাচ্ছিল, জি না স্যার। শেষ মুহূর্তে নিজেকে সামলালো। গরম লাগছে না বললে বোকার মতো কথা বলা হবে। বোকার মতো কথা সে প্রায়ই বলে, কিন্তু এই লোকের সঙ্গে বোকার মতো কথা বলা যাবে না। যা বলার ভেবেচিন্তে বলতে হবে। গরমে সে অস্থির বোধ করছে। জ্যৈষ্ঠ মাসের কাঁঠাল পাকা গরম। হাসান যদি কাঁঠাল হতো, এর অর্ধেক গরমে পেকে যেত। এখন ভর দুপুর। জ্যৈষ্ঠ মাসের দুপুরে মাটির তল থেকে গরম ভাপ বের হয়। সেই ভাপে পচা ঘাসের গন্ধ থাকে।
হাসান গন্ধ পাচ্ছে। সে বসেছে মাঝারি সাইজের একটা ঘরে। ঘরের প্রধান বৈশিষ্ট্য বিরাট জানালা। জানালায় ভারী পর্দা টানা বলে ঘর আবছা অন্ধকার। মেঝেতে কার্পেট বিছানো, কার্পেটের উপর শীতল পাটি। হাসানের ঠিক সামনেই বসেছেন হিসামউদ্দিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হিসামউদ্দিন সাহেব। গরম তাকে মনে হয় তেমন কাবু করতে পারছে না। তিনি বেশ আয়েশ করে দেয়ালে হেলান দিয়ে বসেছেন, খালি গা, পরনে লুঙ্গি। হাসান লক্ষ্য করছে লুঙ্গির গিঁট খুলে গেছে। হিসামউদ্দিন সাহেব ব্যাপারটা জানেন কিনা কে জানে, হয়তো জানেন না। যদি না জানেন তাহলে যে কোনো সময় একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে। দেখা গেল কথাবার্তা শেষ করে হিসামউদ্দিন সাহেব উঠে দাঁড়ালেন এবং লুঙ্গি পা বেয়ে নেমে এলো। সর্বনাশ! হিসামউদ্দিন সাহেব পান চিবোচ্ছেন। তার হাতের কাছে ধবধবে সাদা রুমাল। তিনি মাঝে মাঝে রুমালে ঠোঁট মুছছেন। সাদা রুমাল পানের রসের লাল দাগে ভরে যাচ্ছে। হিসামউদ্দিন সাহেবের বয়স কত হাসান জানে না, ঠিক অনুমানও করা যাচ্ছে না। কিছু কিছু মানুষের বয়স ধরা যায় না। হাসানের ধারণা হিসামউদ্দিন সাহেবের বয়স 40 হতে পারে, আবার 60-এর কাছাকাছিও হতে পারে। তবে 40 হবার সম্ভাবনা কম। মাত্র 40 বছর বয়সে কেউ কোটি কোটি টাকা রোজগার করতে পারে না। হিসামউদ্দিন ঘরের সিলিংয়ের দিকে তাকালেন। মাথার উপর সিলিং ফ্যান ঘুরছে। ফুল স্পিডে ঘুরছে না, ধীরে সুস্থে ঘুরছে। গরম বাতাস গায়ে এসে লাগছে। হিসামউদ্দিন সাহেব প্রথম প্রশ্নটি আবারও করলেন, নিচু গলায় বললেন, হাসান, তোমার গরম লাগছে? হাসান লজ্জিত গলায় বলল, জি স্যার। বলতে গিয়ে কথা খানিকটা আটকেও গেল। যেন গরম লাগাটা ঠিক না, যেন সে একটা অপরাধ করে ফেলেছে। হিসামউদ্দিন বললেন, আজকের টেম্পারেচার কিন্তু গতকালের চেয়ে কম। গতকাল ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, আজ 34, 1 ডিগ্রি কম। তারপরেও গরম বেশি লাগছে। কারণটা হলো হিউমিডিটি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে গরম বেশি লাগে। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। এর মানে হচ্ছে বৃষ্টি হবে। আমার ধারণা রাত 9টা-10টার দিকে বৃষ্টি শুরু হবে। হাসান চুপচাপ শুনে যাচ্ছে। তার কাজই হচ্ছে কথা শুনে যাওয়া, আলোচনায় অংশগ্রহণ না করা। কথা শোনার জন্য সে টাকা পায়, ঘন্টা হিসেবে রেট। প্রতি ঘন্টায় 600 টাকা। শুরুতে হাসানের মনে হয়েছিল অনেক টাকা। এখন সে জানে টাকাটা আসলে খুবই কম। হিসামউদ্দিন সাহেব কখনোই তাকে 20-25 মিনিটের বেশি সময় দেন না। এত সময় তার কোথায়? 20-25 মিনিটে যা বলেন হাসানকে তা মন দিয়ে শুনতে হয়। তার দায়িত্ব শোনা কথাগুলো গুছিয়ে লেখা, যেন কোনো ভুলভ্রান্তি না হয়। হাসানের ধারণা এই কাজটা একটা টেপ রেকর্ডারে খুব ভালো করা যায়। হিসামউদ্দিন সাহেব যা বলার বলবেন, টেপ রেকর্ডারে রেকর্ড করা থাকবে। কথাবার্তা শেষ হবার পর সে ক্যাসেট বাসায় নিয়ে যাবে। ক্যাসেট শুনে শুনে লিখে ফেলবে। কোনো রকম ভুলভ্রান্তি হবে না। হাসান ভয়ে ভয়ে হিসামউদ্দিন সাহেবকে সেই কথাটা বলেছিল। তিনি মন দিয়ে তার কথা শুনেছেন। ভদ্রলোকের এই ব্যাপারটা আছে, কেউ যখন কথা বলে তিনি খুব মন দিয়ে শোনেন। এমনও হয় যে চোখের পলক ফেলেন না। যে কথা বলে সে পলকহীন চোখের দিকে তাকিয়ে খানিকটা ভড়কে যায়। হাসানের কথা শেষ হওয়া মাত্র হিসামউদ্দিন সাহেব বললেন, যন্ত্রের সঙ্গে কি কথা বলা যায় হাসান? আমি যখন কথা বলি তোমার সঙ্গে কথা বলি, একটা মানুষের সঙ্গে কথা বলি, তাই না? জি স্যার। শোনা কথা লিখতে তোমার ভুলভ্রান্তি হচ্ছে, হোক না, পরে ঠিক করা যাবে। ঠিক না করলেও অসুবিধা নেই। আমি তো আমার জীবনী লিখে বই করে ছাপাচ্ছি না। আমি আমার ইন্টারেস্টিং জীবনীটা লিখতে চাচ্ছি আমার নিজের জন্যে। যখন কাজকর্ম করার ক্ষমতা থাকবে না তখন বিছানায় শুয়ে শুয়ে কিংবা হুইল চেয়ারে বসে বসে পড়ব। জি স্যার। তুমি যাতে তালগোল পাকিয়ে না ফেলো এই জন্যই আমি অল্প অল্প করে বলি। হাসান মনে মনে বলেছে, স্যার, আপনি যদি একসঙ্গে অনেকখানি করে বলতেন তাহলে আমার কিছু লাভ হতো, 2 টাকা বেশি পেতাম। হিসামউদ্দিন সপ্তাহে একদিন হাসানের সঙ্গে বসেন, বুধবার দুপুর 2টা থেকে 3টা। 1 ঘন্টা কখনো কথা বলেন না। 15-20 মিনিট পার হবার পরই বলেন, আজ এই পর্যন্তই। হাসান ঘর থেকে বের হয়ে নিচে আসে। হিসামউদ্দিন সাহেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রহমতুল্লাহ দাঁত বের করে বলে,
কি কাজ শেষ? জি। 25 মিনিট পার হয়েছে। যাই হোক 30 করে দিচ্ছি, রাউন্ড ফিগার। পেমেন্ট নিয়ে যান। থাক জমুক, পরে একসঙ্গে নেব। ওরে সর্বনাশ, তা হবে না। স্যারের নির্দেশ আছে, সব পেমেন্ট আপ টু ডেট থাকবে। আসুন ভাই, খাতায় সই করে টাকা নিন। হাসানকে শুকনো মুখে খাতায় সই করে টাকা নিতে হয়। মাঝে মাঝে ভাবে বলবে, আমাকে চাকরি দেবার সময় বলা হয়েছিল বুধবারে 1 ঘন্টা করে সিটিং হবে। 1 ঘন্টা হিসেবে আমাকে টাকা দিতে হবে। 5 মিনিট কথা বললেও 1 ঘন্টার পেমেন্ট। বলা হয়নি। হাসানের ধারণা, কথাটা বলা মাত্রই তা বড় সাহেবের কানে চলে যাবে। তিনি বিরক্ত হয়ে ভাববেন, ছেলেটা তো লোভী। হাসান চাচ্ছে না হিসামউদ্দিন সাহেব তাকে লোভী ভাবুন। কারণ প্রথমত সে লোভী না, দ্বিতীয়ত এই মানুষটাকে সে পছন্দ করে। হাসান। জি স্যার। আজ শরীরটা ভালো লাগছে না, আজ থাক। জি আচ্ছা। হাসান মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আজ কোনো কথাই হয়নি। তার হাতে ঘড়ি নেই। ঘড়ি থাকলে বলে দিতে পারত। 10 মিনিটের বেশি সময় হয়নি। মাত্র 100 টাকা। হাসান উঠে দাঁড়াতে গেল। হিসামউদ্দিন বললেন, বসো একটু। হাসান বসল। হিসামউদ্দিন রুমাল দিয়ে আবার ঠোঁট মুছলেন। মাথার উপরের ফ্যানটার দিকে তাকালেন। ভদ্রলোকের তাকানোর ভঙ্গি এমন যেন তিনি ফ্যানের কথা শোনার চেষ্টা করছেন। তার চোখে পলক পড়ছে না। হাসান। জি স্যার। আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি প্রচণ্ড গরমের সময় বুড়ো ধরনের মানুষরা গামছা ভিজিয়ে গায়ে জড়িয়ে বসে থাকত। তুমি কি এরকম দৃশ্য দেখেছ? জি না স্যার। গরমের সময় ভিজিয়ে গায়ে রাখার জন্যে আলাদা গামছাই পাওয়া যেত, মোটা মোটা সুতা। গামছাগুলোকে বলতো জল গামছা। হাসান মনে মনে কয়েকবার বলল, জল গামছা, জল গামছা। জল গামছার ব্যাপারটা লিখে ফেলতে হবে। কোনো এক ফাঁকে এই তথ্য ঢুকিয়ে দিতে হবে। শুধু জল গামছা আওড়ালে মনে নাও থাকতে পারে। কাছাকাছি আরও কয়েকটা শব্দ বলা দরকার। জল গামছা, পানি গামছা, ওয়াটার গামছা। হাসান। জি স্যার। সবচেয়ে কষ্টের গরম কোন মাসে পড়ে জানো? জি না স্যার। ভাদ্র মাসে। ভাদ্র মাসের গরমকে বলে তাল পাকা গরম। তখন বাতাসে জলীয় বাষ্প খুব বেশি থাকে। গরমটা বেশি লাগে এই কারণে। একবার ভাদ্র মাসে কি হয়েছে শোনো। আমি তখন ক্লাস 3-তে পড়ি। আমাদের বাসা নেত্রকোনার উকিল পাড়ায়। 2 কামরার ঘর। সাধারণ নাম হলো হাফ বিল্ডিং। করগেটেড টিনের ছাদ। টিনের ছাদের বাড়ি রাতে ঠান্ডা হবার কথা। আমাদের বাসা কখনোই ঠান্ডা হতো না। আমরা 7 ভাই বোন গরমে ছটপট করতাম। স্যার, আপনি একবার বলেছিলেন আপনারা 8 ভাই বোন। যখনকার কথা বলছি তখন আমরা 7 জন। আমার মেজ ভাই রাগ করে বাসা থেকে চলে গিয়েছিল। অত্যন্ত তুচ্ছ জিনিস নিয়ে রাগ করেছিল। তার গেটসের জুতার ফিতা ছিঁড়ে গিয়েছিল। সেই ফিতা কিনে দেয়া হচ্ছিল না। একটা জুতার ফিতা ছিল, আরেকটাই ছিল না। সে জুতাটা খুলে খুলে আসত। ক্লাসের বন্ধুরা তাকে নিয়ে খুব হাসাহাসি করত। বাবা প্রতিদিন বলতেন, আজ ঠিক নিয়ে আসব। আসতেন না। একদিন স্কুল থেকে বাসায় না ফিরে সে কোথায় যেন চলে গেল। সেদিন বিকেলে বাবা ফিতা নিয়ে বাসায় ফিরলেন। আজ পর্যন্ত তার কোনো খোঁজ নেই। স্যার, আপনার ভাইটার নাম কি? ভাইয়ের গল্প তো এখন করছি না। এখন তোমাকে বলছি অন্য গল্প। মেজ ভাইয়ের গল্প যখন বলবো তখন তার নাম বলবো। জি আচ্ছা। আমি কি বলছিলাম যেন? আপনারা 7 ভাই বোন গরমে ছটফট করছেন। ও হ্যাঁ, আমরা গরমে ছটফট করতাম। বাবা অনেক রাত পর্যন্ত তাল পাখা দিয়ে আমাদের হাওয়া করতেন। সেই পাখা পানিতে ভিজিয়ে নেওয়া হতো। ভেজা পাখার হাওয়া নাকি ঠান্ডা। একদিনের কথা, বাবা বাসায় ফিরলেন অনেক দেরিতে। তার হাতে বাজার করার চটের একটা ব্যাগ। মুখ হাসি হাসি। তিনি রহস্যময় ভঙ্গিতে বললেন, কোথায় আমার সৈন্য সামন্ত? আমরা ছুটে এলাম। বাবা চটের ব্যাগ খুললেন। ব্যাগের ভেতর খবরের কাগজে মোড়া চকচকে নতুন সিলিং ফ্যান। আমরা হতভম্ব। সেই রাতেই ফ্যান লাগানো হলো। বাবা নিজেই মিস্ত্রি। রাবারের জুতা পরে তিনি ইলেকট্রিসিটির কানেকশন দিলেন। ফ্যান ঘুরতে শুরু করলো। কি বাতাস! মনে হচ্ছে আমাদের উড়িয়ে নিয়ে যাবে।
তিনি গম্ভীর গলায় বললেন, এখন থেকে এক ঘুমে রাত কাবার করে দিবি। হাঁ করে ঘুমাবি, যাতে পেটের ভেতরেও ফ্যানের হাওয়া চলে যায়। সেই ফ্যান সর্বমোট আমরা 3 দিন ব্যবহার করি। চতুর্থ দিনে বাড়িতে পুলিশ এসে উপস্থিত। আমরা বিস্মিত হয়ে জানলাম বাবা যে দোকানে কাজ করতেন সেই দোকানের একটা ফ্যান তিনি খুলে নিয়ে চলে এসেছেন। আমাদের চোখের সামনেই সিলিং থেকে ফ্যান খোলা হলো। বাবা সবার দিকে তাকিয়ে সারাক্ষণই অমায়িক ভঙ্গিতে হাসতে লাগলেন, যেন বেশ মজাদার একটা ঘটনা ঘটছে। তিনি এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে আনন্দিত। দোকানের মালামাল চুরির অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা হয়। বাবার 2 মাসের জেল হয়ে যায়। কোর্টে আমরা কেউ ছিলাম না, শুধু আমার বড় বোন ছিলেন। মামলায় রায় হবার পরে বাবা তাকে বললেন, পুষ্প, কোনো রকম চিন্তা করিস না। জেলখানায় 20 দিনে মাস হয়, 2 মাস আসলে 40 দিন। 40টা দিন তুই কোনো রকমে পার করে দে, পারবি না মা? আমার বড় বোন পুষ্পের কথা কি এর আগে তোমাকে বলেছি? জি না, ডাকনাম পুষ্প, ভালো নাম লতিফা বানু। হিসামুদ্দিন সাহেব চুপ করলেন। সামনে রাখা পানের বাটা থেকে পান নিলেন, রুমালে ঠোঁট মুছলেন, আবার মাথা উঁচু করে ফ্যানের দিকে তাকালেন। হাসান। জি স্যার। মানুষের প্রধান সমস্যাটা হলো সে কোনো কিছুই খুঁটিয়ে দেখে না। তার সব দেখা, সব অবজারভেশন ভাষা ভাষা, ঠিক না? হাসান চুপ করে রইল। মানুষের প্রধান সমস্যা কি তা নিয়ে তো সে কখনো ভাবেনি। গল্প বলতে বলতে হঠাৎ মানুষের সমস্যা নিয়ে কথা বলছেন কেন, তাও তার কাছে পরিষ্কার না। তবে হিসামুদ্দিন সাহেবের এই স্বভাব আছে, কথা বলতে বলতে তিনি হঠাৎ সম্পূর্ণ অন্য প্রসঙ্গে চলে যান, তারপর আবার মূল বক্তব্যে ফিরে আসেন। হিসামুদ্দিন বললেন, তুমি 100 টাকার নোট অনেকবার দেখেছ, কিন্তু আমি নিশ্চিত তুমি বলতে পারবে না 100 টাকার নোটের 2 পিঠে কি ছবি আছে। বলতে পারবে? জি না স্যার। এক পিঠে আছে লালবাগ দুর্গের ছবি, আরেক পিঠে তারা মসজিদের ছবি। তোমার সঙ্গে 100 টাকার নোট আছে না? আমার কথা মিলিয়ে দেখো। 100 টাকার নোট নেই স্যার। কত টাকার নোট আছে? 10 টাকার। 10 টাকার নোটের একদিকে আছে কাপ্তাই বাঁধের ছবি, আরেকদিকে টাঙ্গাইলের একটা মসজিদের ছবি, আতিয়া জামে মসজিদ। মানিব্যাগ খুলে দেখো। দেখতে হবে না স্যার, আপনি যখন বলছেন তখন অবশ্যই আছে। তবুও তুমি একবার দেখে নাও। হাসান মানিব্যাগ বের করে দেখল। হিসামুদ্দিন সাহেব বললেন, নোটের গায়ে কি ছবি আঁকা তা তেমন গুরুত্বপূর্ণ না। তারপরেও আমি মনে করি আমাদের দৃষ্টি আরও পরিষ্কার থাকা দরকার। মূল প্রসঙ্গ থেকে সরে এসে এই কথাটা তোমাকে বললাম। কেন বললাম বলো তো? বলতে পারছি না স্যার, আমার বুদ্ধি সাধারণ মানের। আজ এই পর্যন্তই থাক। জি আচ্ছা। হিসামুদ্দিন সাহেব উঠে দাঁড়ালেন। হাসান খুবই অস্বস্তি নিয়ে অপেক্ষা করছিল। না, সেরকম কোনো ঘটনা ঘটেনি। লুঙ্গি গড়িয়ে নিচে নেমে যায়নি। হিসামুদ্দিন সাহেব ঘর থেকে বের হয়ে গেলেন। কাঁটায় কাঁটায় 4টা বাজছে। হিসামুদ্দিন সাহেব 4টা থেকে 4:30 এই 30 মিনিট তার শোবার ঘরে চুপচাপ শুয়ে থাকেন। নিজের ইচ্ছায় না, ডাক্তারের নির্দেশে। 2টো বড় ধরনের স্ট্রোক তার হয়ে গেছে। তৃতীয়টির জন্য অপেক্ষা। অপেক্ষার সময়টায় নানান নিয়মকানুন মেনে চলা। আজ হিসামুদ্দিন সাহেব নিয়মের খানিকটা ব্যতিক্রম করলেন। শোবার ঘরে ঢোকার আগে মতিঝিলে হিসামুদ্দিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হেড অফিসে টেলিফোন করলেন। টেলিফোন ধরল জীবন। জীবনকে তিনি একটা কাজ দিয়েছিলেন, হাসান সম্পর্কে খোঁজ খবর করা। ছেলেটি সম্পর্কে কৌতূহল বোধ করছেন বলেই অনুসন্ধান। আজ হাসানের একটা ব্যাপার তার চোখে পড়েছে। তিনি যখন বলছিলেন সিলিং থেকে ফ্যান খোলা হচ্ছে আর তার বাবা দূরে দাঁড়িয়ে অমায়িক ভঙ্গিতে হাসছেন, তখনই তিনি লক্ষ্য করলেন হাসানের চোখে পানি এসে গেছে। সে চোখের পানি সামলাবার জন্য দ্রুত অন্যদিকে তাকিয়েছে। হিসামুদ্দিন সাহেবের অনেক প্রিয় গল্পের মধ্যে এই গল্পটি একটি। অনেককে এই গল্প বলেছেন, সবাই আগ্রহ নিয়ে শুনেছে। কারো চোখে পানি আসেনি, শুধু তার মেয়ে চিত্রলেখার চোখে পানি এসেছিল। তার মেয়েটি সেদিন স্কুল থেকে জ্বর নিয়ে ফিরেছে, চোখ লাল, নাক দিয়ে ক্রমাগত পানি ঝরছে। জ্বরে কাতর মেয়েটিকে দেখে তার মন খারাপ হয়ে গেল। রাত 9টায় তিনি রওনা হবেন জাপানে। এয়ারপোর্টে সন্ধ্যা 7টার রিপোর্টিং।
মেয়েটিকে একা রেখে তাকে যেতে হবে। বিশাল এই বাড়িতে চিত্রলেখা একা একা ঘুরবে। তিনি এয়ারপোর্টে যাবার জন্য তৈরি হয়ে মেয়ের পাশে বসলেন। না, জ্বর বেশি না, উদ্বিগ্ন হবার কিছু নেই। চিত্রলেখা বলল, তোমার এয়ারপোর্ট যাবার সময় হয়ে গেছে, তাই না বাবা? তিনি বললেন, হ্যাঁ। কতক্ষণ থাকতে পারবে আমার পাশে? আধ ঘন্টা। তাহলে একটা গল্প বলো। তিনি তার বাবার ফ্যানের গল্পটা বললেন। গল্পের এক পর্যায়ে চিত্রলেখা ফুঁপিয়ে কেঁদে উঠল। তিনি সহজ গলায় বললেন, কাঁদছ কেন মা? তোমার বাবার কথা মনে করে কান্না পাচ্ছে। ও আচ্ছা, তোমার বাবা বেঁচে থাকলে খুব খুশি হতেন, তাই না? এখন তোমার কত টাকা, ইচ্ছে করলে বাংলাদেশের সব ফ্যান তুমি কিনে নিতে পারো, তাই না বাবা? হ্যাঁ। তোমার বাবা তোমার ভাই বোনদের মধ্যে কাকে সবচেয়ে ভালোবাসতেন? আমার বড় বোনকে, তার নাম পুষ্প। তাকে সবচেয়ে ভালোবাসতেন কেন? বড়বাবু দেখতে অবিকল আমার মার মতো ছিল, এই জন্যই বোধহয়। তাছাড়া প্রথম সন্তানের প্রতি বাবা মার একটা আলাদা মমতা থাকে। তোমাকে কতটা ভালোবাসতেন? আমাকে খুব সামান্য। আমি সবার শেষের দিকে তো, এই জন্য বোধহয়। মাঝে মাঝে আমার নাম পর্যন্ত ভুলে যেতেন। কি যে তুমি বলো বাবা, নাম ভুলবে কি করে? ভুলে যেতেন। আমার ঠিক আগের ভাইটার নাম ফজলু, আমার ডাকনাম বজলু। তিনি আমাকে ডাকতেন ফজলু বলে। তুমি রাগ করতে না? না। আমি হলে খুব রাগ করতাম। আমাদের অঙ্ক আপা আমাকে মাঝে মাঝে ডাকেন চিত্ররেখা। আমি জবাব দেই না। চিত্ররেখা তো আমার নাম না। চিত্ররেখা ডাকলে আমি কেন জবাব দেব? ঠিক না বাবা? হ্যাঁ, ঠিক। এখন তোমার এয়ারপোর্টে যাবার সময় হয়ে গেছে, তুমি চলে যাও। তোমার জন্য কি কিছু আনতে হবে? না। কিছু না? না, কিছু না। হিসামুদ্দিন সাহেব তার বাবার গল্প যখন বলছিলেন, তখন ঠিক যে জায়গায় এসে চিত্রলেখা কেঁদে ফেলেছিল, সেই জায়গায় হাসান ছেলেটার চোখে পানি এসেছে। ব্যাপারটা তুচ্ছ, আবার ঠিক তুচ্ছও না। জীবনকে এই ছেলেটি সম্পর্কে খোঁজখবর করতে বলেছিলেন। সে কতটা খোঁজখবর করেছে কে জানে। হ্যালো জীবন। জি স্যার। হাসান ছেলেটি সম্পর্কে তোমাকে খোঁজ নিতে বলেছিলাম, খোঁজ নিয়েছ? জি স্যার, খুবই সাধারণ ছেলে স্যার। এছাড়া আর কি? ঝিকাতলায় বড় ভাইয়ের সঙ্গে থাকে। অ্যাড্রেস হচ্ছে 11 বাই। হিসামুদ্দিন বিরক্তিতে ভুরু কুচকালেন। হড়বড় করে অ্যাড্রেস বলছে। অ্যাড্রেস তো তার অফিসেই আছে। জীবন এখনো পর্যন্ত কোনো কাজ ঠিকমতো করতে পারেনি, ভবিষ্যতেও পারবে বলে মনে হয় না। তবু এই ছেলেটিকে তার বেশ পছন্দ। হাসান সম্পর্কে আর কি জানো? কয়েকটা প্রাইভেট টিউশনি করে। কয়টা? এক্স্যাক্ট বলতে পারছি না স্যার। বিয়ে করেছে? জি না। তার কোনো পছন্দের মেয়ে কি আছে? জি স্যার, একজনের বাসায় মাঝে মাঝে যায়। সেই বাসার অ্যাড্রেস হলো স্যার কলাবাগান, ভেতরের দিকে, 2 বাই। হিসামুদ্দিন আবারও ভুরু কুচকালেন। জীবন মনে হয় অ্যাড্রেস ছাড়া আর কিছু বলতে পারবে না। সে অ্যাড্রেস বিশেষজ্ঞ। জীবন। জি স্যার। মেয়েটির নাম কি? কোন মেয়ের নাম স্যার? হাসানের পছন্দের মেয়েটির নাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। নাম স্যার জানি না, তবে নাম অ্যাড্রেস সব সংগ্রহ করতে পারবো। থাক, সংগ্রহ করতে হবে না, আমি হাসানকে জিজ্ঞেস করে জেনে নিব। হিসামুদ্দিন সাহেব টেলিফোন রেখে শোবার ঘরে ঢুকলেন। ঘর কেমন অন্ধকার হয়ে আছে। মনে হচ্ছে আকাশে মেঘ করেছে। তার হিসেব মতো বৃষ্টি হবার কথা রাত 9টা-10টার দিকে। এখনই আকাশে তো অন্ধকার হলো কেন? তার ব্যক্তিগত বেয়ারা মোতালেব চায়ের কাপ নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছে। ঠিক 4:30টার সময় তিনি 1 কাপ হালকা লিকারের চা খান। বিকেল 5টায় অফিসে উপস্থিত হন। আজ নিয়ম ভাঙতে ইচ্ছা করছে। তিনি চায়ের কাপ হাতে নিয়ে বললেন, মোতালেব, আকাশে কি মেঘ আছে? জি। কি মনে হয় তোমার, বৃষ্টি হবে? ঝুম বৃষ্টি হবে স্যার, আসমান অন্ধকার কইরা মেঘ করছে। তুমি টেলিফোন করে জীবনকে জানিয়ে দাও যে আমি অফিসে যাব না। জি আচ্ছা স্যার। ঝুম বৃষ্টি যদি নামে
তাহলে আজ বৃষ্টিতে গোসল করব। জি আচ্ছা স্যার। হিসামউদ্দিন সাহেব লক্ষ্য করলেন মোতালেব তার কথায় অবাক হল না। মোতালেবকে এখনো পর্যন্ত তিনি বিস্মিত হতে দেখেননি। চায়ের কাপে চুমুক দিতে দিতে হিসামউদ্দিন সাহেব বৃষ্টির জন্য অপেক্ষা করতে লাগলেন। তার খুব অস্থির লাগছে। অস্থির লাগছে কেন? তৃতীয় স্ট্রোকের সময় কি হয়ে গেছে? কপাল ঘামছে? পিঠের মাঝখানে ব্যথা বোধ হচ্ছে? তিনি চায়ের কাপ নামিয়ে রাখলেন। তার কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। কথা বলার জন্য মোতালেবকে কি ডেকে পাঠাবেন? সে বিছানার কাছে অ্যাটেনশন হয়ে রোবটের মতো দাঁড়িয়ে থাকবে। তিনি কথা বলে যাবেন। তিনি ডাকলেন, মোতালেব। মোতালেব ছুটে এলো। তিনি কি বলবেন বুঝতে পারছেন না। তার বাবার ফ্যান চুরির গল্পটা কি বলবেন? গল্পটা সে কিভাবে নেবে? সবাইকে কি সে বলে বেড়াবে আমাদের স্যারের বাবা ছিলেন চোর? কথাগুলো সে বলবে ফিসফিস করে। যারা শুনবে তারাও অন্যদের কাছে ফিসফিস করবে। মোতালেব। জি স্যার। বৃষ্টি কি নেমেছে? জি না স্যার। আচ্ছা তুমি যাও, এক কাজ করো, টেলিফোন হ্যান্ডসেটটা দিয়ে যাও। মোতালেব বের হয়ে গেল। হিসামউদ্দিন সাহেব তার শোবার ঘরে টেলিফোন রাখেন না। টেলিফোন কেন, কিছুই রাখেন না। বিশাল একটা ঘর। ঘরের মাঝখানে প্রকাণ্ড একটা খাট। আর কিছু নেই। কাপড় বদলানোর জন্যও তাকে পাশের ঘরে যেতে হয়। ফাঁকা একটা ঘরে রাতে যখন ঘুমোতে আসেন তখন তার মনে হয় তিনি খোলা মাঠে শুয়ে আছেন। টেলিফোন নিয়ে মোতালেব ঢুকল না। ঢুকল রহমতুল্লাহ। শঙ্কিত গলায় বলল, স্যারের শরীর কি ভালো? হিসামউদ্দিন বললেন, শরীর ভালো। তুমি টেলিফোন রেখে চলে যাও। কাকে করবেন বলুন স্যার, আমি লাইন লাগিয়ে দেই। কাকে করব বুঝতে পারছি না, তুমি রেখে যাও। ডাক্তার সাহেবকে কি খবর দেব স্যার? না। আজ রাত 8টায় আপনার ডিনারের দাওয়াত, চেম্বার্স অব কমার্সের মিটিং। আপনি কি যাবেন? 8টা বাজতে তো দেরি আছে, আছে না? জি স্যার। আমি যাব, তবে বৃষ্টি নেমে গেলে যাব না। আজ বৃষ্টিতে ভিজব। রহমতুল্লাহ অস্বস্তি নিয়ে তাকাচ্ছে। কিছু একটা বলতে গিয়েও বলল না। হিসামউদ্দিন বললেন, আচ্ছা তুমি যাও। রহমতুল্লাহ গেল না, দাঁড়িয়ে রইল। হিসামউদ্দিন বললেন, তুমি কিছু বলবে? জি না স্যার। দাঁড়িয়ে আছো কেন, যাও। হিসামউদ্দিন টেলিফোন সেট হাতে নিয়ে বসে আছেন। কাকে টেলিফোন করবেন? এমন কেউ যদি থাকতো যার সঙ্গে সহজ স্বাভাবিকভাবে গল্প করা যায় তাহলে ভালো হতো। এমন কেউ নেই। ক্ষমতাবান মানুষরা ধীরে ধীরে কি পরিমাণ নিঃসঙ্গ হয় তা তিনি এখন বুঝতে পারছেন। তার ক্ষমতা আরও বাড়বে। তাকে অর্থমন্ত্রী করার কথা হচ্ছে। প্রস্তাব এখনো সরাসরি আসেনি, তবে চলে আসবে। তার গাড়িতে বাংলাদেশের পতাকা উড়বে। পেছনের সিটে তিনি গা এলিয়ে বিমর্ষ ভঙ্গিতে বসে থাকবেন। ফাইল হাতে ড্রাইভারের পাশে তার চেয়েও বিমর্ষ ভঙ্গিতে বসে থাকবে তার পিএস। পেছনের একটা গাড়িতে বসে থাকবে সিকিউরিটির লোকজন। হাসানকে তার বাবার গাড়ি প্রীতির গল্পটা বলা হয়নি। একদিন বলতে হবে। তার বাবার গাড়ি প্রীতি ছিল অসাধারণ। কিছু টাকা পয়সা জোগাড় হলেই তিনি একটা ট্যাক্সি ভাড়া করে ফেলতেন। ছেলে মেয়ে সবাইকে নিয়ে 8 ঘন্টা বা 1 ঘন্টা শহরে ঘোরা। মোতালেব ঘরে ঢুকল। হিসামউদ্দিন বললেন, কিছু বলবে মোতালেব? বৃষ্টি নামছে স্যার। বেশি নেমেছে না ফোঁটা ফোঁটা পড়ছে? ফোঁটা ফোঁটা। যখন ঝুম বৃষ্টি নামবে তখন বলবে। জি আচ্ছা স্যার। চা দিমু? না। হিসামউদ্দিন টেলিফোনের নাম্বার টিপছেন। তার স্মৃতিশক্তি অসাধারণ, কিন্তু টেলিফোন নাম্বার মনে থাকে না। মনে রাখার চেষ্টাও অবশ্য করেন না। টেলিফোন নাম্বার মনে রাখার জন্য তার লোক আছে। একটা টেলিফোন নাম্বারই তার মনে থাকে, মেয়ের নাম্বার। মেয়েকে টেলিফোন করে কি পাওয়া যাবে? সামারে সে নানান জায়গায় ঘুরে বেড়ায়। কে, চিত্রলেখা? বাবা তুমি? কি ব্যাপার? এত অবাক হচ্ছিস কেন? আমি টেলিফোন করতে পারি না? অবশ্যই করতে পারো। আমি সেজন্য অবাক হচ্ছি না। আমার অবাক হবার কারণ ভিন্ন। কারণটা কি? আমি ক্যাম্পিং করতে যাচ্ছি ভার্জিনিয়াতে। গাড়িতে সব জিনিসপত্র তোলা হয়েছে। গাড়ি স্টার্টও দিয়েছিলাম। হঠাৎ মনে হলো সব নেওয়া হয়েছে, কাগজ কলম নেওয়া হয়নি।
কাগজ কলম নেবার জন্য আবার ফিরে এসেছি। শুনি টেলিফোন বাজছে। তুমি কেমন আছো বাবা? ভালো। তোমার ডিপ্রেশন কেটেছে? আমার আবার ডিপ্রেশন কি? শেষবার যখন তোমার সঙ্গে কথা হলো তখন মনে হলো তুমি খুব ডিপ্রেশনের ভেতর দিয়ে যাচ্ছ। আমি ভালো আছি। তোমার জীবনের মজার মজার ঘটনাগুলো যে কাকে দিয়ে লেখাচ্ছিলে, এখনো কি লেখাচ্ছ? হুম। লেখা কেমন এগুচ্ছে? খুব এগুচ্ছে না। যা লিখেছ আমার কাছে ফ্যাক্স করে পাঠাও, আমি পড়ে দেখি। আচ্ছা, পাঠাবো। তোমাদের ওখানে ওয়েদার কেমন? খুব গরম পড়েছে, অনেকদিন বৃষ্টি হচ্ছে না। এদিকে ওয়েদার খুবই চমৎকার। তোমাকে কি আমি একটু অনুরোধ করতে পারি বাবা? হ্যাঁ, করতে পারিস। তুমি আমার কাছে চলে এসো। আমরা দুজনে মিলে ক্যাম্পিং করব, তাঁবুর ভেতর থাকব, নিজেরা জঙ্গল থেকে কাঠ এনে রান্না করে খাবো, হ্রদে মাছ ধরব, সেই মাছ বারবিকিউ করে খাবো। বাবা, আসবে? না। তুমি এত কঠিন করে না বলা শিখেছো কিভাবে? না বলতে পারাটা খুব বড় গুণ মা। বেশিরভাগ মানুষ না বলতে পারে না। এতে তারা নিজেরাও সমস্যায় পড়ে, অন্যদেরও সমস্যায় ফেলে। আমার বাবা কখনো না বলতে পারতেন না। যে যা বলতো তিনি বলতেন আচ্ছা। শুধু এই কারণেই সারা জীবন তিনি একের পর এক সমস্যার ভেতর দিয়ে গেছেন। বাবা। হুম। তুমি যে কোনো আলাপে তোমার বাবাকে নিয়ে আসো কেন? তার ব্যাপারে তোমার কি কোনো অপরাধবোধ আছে? হিসামউদ্দিন সাহেব জবাব দিলেন না। চিত্রলেখা বলল, বাবা, আমি এখন রওনা হচ্ছি, পরে তোমার সঙ্গে কথা বলবো। আর শোনো, কোনো কারণে আমি যদি তোমার মন খারাপ করিয়ে দিয়ে থাকি তাহলে সরি। অ্যাপোলজি কি গ্রান্টেড বাবা? হ্যাঁ, গ্রান্টেড। হিসামউদ্দিন টেলিফোন নামিয়ে রাখলেন। প্রায় সঙ্গে সঙ্গেই মোতালেব চা নিয়ে ঢুকল। তিনি চা চাননি, কিন্তু এখন চা খেতে ইচ্ছে করছে। তিনি হাত বাড়িয়ে চায়ের কাপ নিতে নিতে বললেন, বৃষ্টি কি নেমেছে? মোতালেব লজ্জিত ভঙ্গিতে বলল, জি না স্যার। বৃষ্টি না নামার অপরাধে সে নিজেকে অপরাধী ভাবছে। গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস মেঘ বলেছি যাবো যাবোর প্রথম পর্ব। এর পরবর্তী পর্বগুলো শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।